সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বই নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ভেক্টর। আমি তোমাদের সামনে ভেক্টর নিয়ে উপস্থাপন করছি। ভেক্টর অধ্যায়ের প্রথম আলোচিত টপিক হচ্ছে রাশি। রাশি কাকে বলে? রাশি কাকে বলে? রাশি হচ্ছে বস্তু জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলা হয়। বস্তু জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে কি বলা হয়? রাশি বলা হয়। বস্তু জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলা হয়। সবকিছুই তো পরিমাপযোগ্য। আমরা পদার্থবিজ্ঞানে যে সমস্ত টপিকগুলি নিয়ে আলোচনা করি তার প্রত্যেকটা একটা রাশি। যেমন তোমার বল একটা রাশি, কেন্দ্রমুখী বল এটা আরেক ধরনের রাশি, তারপর হচ্ছে ভর, সরণ, ত্বরণ, এগুলি সবই হচ্ছে কি রাশি। রাশি দুই প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে স্কেলার রাশি, দুই নম্বর হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, আমরা প্রথমেই আলোচনা করব কিছু রাশি নিয়ে আলোচনা করি। রাশি কি কি রাশি আছে? যেমন আমি তো কি কি রাশি বললাম। প্রথমেই বললাম তোমাদের সামনে বল, তারপরে ধরো কেন্দ্রমুখী বল, তারপরে ধরো তুমি ওজন। ঠিক আছে, এই বিষয়গুলি সংজ্ঞা দাও। বল কাকে বলে? বল হচ্ছে একটা বাহ্যিক কারণ, যে কারণে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন হয়। বল একটা বাহ্যিক কারণ, যে কারণে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন হয়, তাকে বলা হয় বল। তাহলে এখানে আসো, বলের সংজ্ঞা নিয়ে অ্যানালাইসিস করো। আমি বলের সংজ্ঞাটা লিখি। বল একটি বাহ্যিক কারণ। বল একটি বাহ্যিক কারণ, যে কারণে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন হয়। আচ্ছা, তুমি যখন বলের সংজ্ঞা দিচ্ছ, সংজ্ঞা মানে কি? একটা বিষয়কে সুন্দর করে এক লাইনে বুঝতেছ না, তাকে 3 লাইনে বুঝায় বলা। তাহলে তুমি যদি বলের সংজ্ঞা দাও, তুমি এখানে কি পাইছো? বল একটা বাহ্যিক কারণ, যে কারণে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন হয়। স্থির বস্তু এটাও বলতে পারো একটা নির্দিষ্ট দিকে গতিশীল এবং গতিশীল বস্তুর গতির দিকে পরিবর্তন হয়। এখন তুমি যদি আবার তার নিচে কেন্দ্রমুখী বলের সংজ্ঞা দাও, কেন্দ্রমুখী বলের সংজ্ঞায় তুমি কি লিখবা? কেন্দ্রমুখী বল এর সঙ্গে তুমি কি লিখবা? বস্তু যখন বৃত্তাকার পথে আবর্তন করে, তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে
কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলা হয়। তাকে কেন্দ্রমুখী বল বলা হয়। আচ্ছা, এখানেও কি পাইছো? দিক পাইছো। দিক ছাড়া কি তুমি এটা বলতে পারতা না। তুমি যদি কেন্দ্রমুখী বলকে খুব সুন্দর করে বোঝাইতে চাও, তোমার এখানে দিকের কথাটা বলতে হবে। তুমি যদি বলের ব্যাখ্যাটা সুন্দর করে দিতে চাও, তাহলে তোমার কি লাগে? দিকের প্রয়োজন হয়। আসলে এখন এমন একটা স্কেলার রাশি নিয়ে কথা বলি, যে স্কেলার রাশিতে ডেফিনেশন দিতে গেলে দিকের প্রয়োজন হয় না। দেখি আমরা এরকম কি রাশি আছে। ভরের সংজ্ঞা দাও। ভর কাকে বলে? ভরের সংজ্ঞা দিতে গেলে তুমি কি লিখবে? ঠিক আছে, কোন বস্তুর মোট পদার্থের পরিমাণকে ভর বলা হয়। কোন বস্তুর মোট পদার্থের পরিমাণকে ভর বলা হয়। এই যে তুমি বলের সংজ্ঞাটা লিখলাম, কোন বস্তুর মোট পদার্থের পরিমাণকে তার ভর বলা হয়, এখানে কি আছে? এই যে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণকে তার ভর বলা হয়, এখানে কি তুমি এমন কিছু পাইছো যে ভরটা তোমার কি আছে? যে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ যদি ভর হয়, তাহলে এখানে কি তুমি সংজ্ঞার মধ্যে কোনো দিক পাইছো? পাও নাই। সুতরাং এটা কি রাশি? স্কেলার রাশি। বল এবং কেন্দ্রমুখী বল, এই দুটা যখন তুমি খুব সংজ্ঞা দেবা, তোমাকে দিকের কথা উল্লেখ করতে হবে। বা তুমি যখন বলের সংজ্ঞা দেবা, তখন তোমার দিকের কথা উল্লেখ করতে হবে না। এই জন্য বল এবং কেন্দ্রমুখী বল হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। আর বলটা হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। তাকে বলা হয় স্কেলার রাশি। এখন আসো আমি এই দুটা রাশি নিয়ে বিস্তারিত কথা বলবো। এগুলি নোট খাতায় তোলার দরকার নেই, এগুলি জাস্ট বোঝার জন্য লিখলাম। নোট খাতায় তুলবা এরকম যে রাশির যে দুই প্রকারটা আছে, এটা লেখো। এক নম্বরে লেখো স্কেলার রাশি কাকে বলে। ঠিক আছে, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধুমাত্র মানই যথেষ্ট। দিকের প্রয়োজন হয় না। যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশের জন্য মানই যথেষ্ট, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলা হয়। রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধু মানই যথেষ্ট, দিকের প্রয়োজন হয় না, তাকে কি বলা হয়? স্কেলার রাশি। যেমন স্কেলার রাশির উদাহরণে কি দেওয়া আছে? বল। যেমন এটা স্কেলার রাশির উদাহরণ কি? এগুলি পরীক্ষায় এমসিকিউতে আসে। উদাহরণ কি দেওয়া আছে? স্কেলার রাশির উদাহরণের মধ্যে আছে তোমার প্রথমে আমি যেগুলি বললাম, প্রথম যেটা আমি দিলাম বল, তারপরে হচ্ছে কাজ, কাজ যে কোনো দিকে হতে পারে, কোনো সুনির্দিষ্ট দিক নেই। ভেক্টরের ক্ষেত্রে দিকটা তোমার সুনির্দিষ্ট থাকা লাগবে, কিন্তু এখানে দেখো কাজের ক্ষেত্রে দিক কিন্তু সুনির্দিষ্ট না, তুমি যে কোনো দিকে কাজ করতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, এগুলো যে কোনো একটা বস্তু যে কোনো দিকে দৈর্ঘ্য হতে পারে। এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। পরীক্ষায় স্কেলার রাশির উদাহরণ আসে না, পরীক্ষায় আসে ভেক্টর রাশির উদাহরণ। আসো আমরা এখন ভেক্টর রাশি কাকে বলে এখানে আলোচনা করি। 2 নম্বরে আসো, ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশিকে
সম্পূর্ণরূপে প্রকাশের জন্য, সেকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান এবং দিক, মান এবং দিক, দিক এবং দিক উভয়ের প্রয়োজন হয়। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের 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 প্রয়োজন হয় তাকে তাকে ভেক্টর রাশি বলা হয়, তাকে ভেক্টর রাশি বলা হয়। ভেক্টর রাশি কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য তোমার শুধুমাত্র মান দেওয়া যথেষ্ট না, দিক উল্লেখ করতে হবে, তাকে বলা হবে ভেক্টর রাশি। তাহলে এখন আসো আমরা ভেক্টর রাশির কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। যে সকল রাশিকে ভেক্টর রাশি কোনগুলো, ঠিক আছে, আসো ভেক্টর রাশি কোনগুলো এগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। ভেক্টর রাশি কোনগুলো এগুলি পরীক্ষায় এমসিকিউতে আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে, ঠিক আছে, মেডিকেল পরীক্ষায়, বুয়েট পরীক্ষায় কিংবা ভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমরা প্রায় এমন প্রশ্ন পাবা, নিচের কোনটি স্কেলার রাশি, কোনটি ভেক্টর রাশি। এই জন্য ভেক্টর রাশিগুলি মনে রাখার জন্য আমি একটা টুটকা দিয়ে দিই। এই টুটকাটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা ভালো করবা, এটা মনে রাখবা। ভবের সব, ভবের সব প্রিয়তম, প্রিয়তম ভাসে প্রেমে। ভ দ্বারা কি বোঝায়? ভরবেগ। বে দ্বারা শুধু বেগ। দন্তার স দ্বারা সরল। ব দ্বারা বল। প্রিয়তম দ্বারা বোঝায় প্রাবল্য। ত দ্বারা বোঝায় তরল। ম দ্বারা বোঝায় মন্দন। বা দ্বারা বোঝায় ভ্রামক। দন্তাস দ্বারা বোঝায় সান্দ্রতা, ঠিক আছে। এভাবে তোমরা এগুলি কি করবা? মনে রাখবা, তাহলে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এটা লিখে দিবা নোট খাতার মধ্যে। আসো এখন আসো ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করি। ভেক্টর রাশির প্রকাশ, ঠিক আছে। ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ প্রাথমিকভাবে একটু আলোচনা করো। যেমন ধরো তুমি 2 কিলোমিটার উত্তর দিকে গেছো শ্রীমঙ্গল কলেজ থেকে, অথবা যে কোনো একটা তুমি তোমার কলেজ থেকে 2 কিলোমিটার উত্তর দিকে গেছো, 2 কিলোমিটার উত্তর দিকে গেছো। যে বিন্দু থেকে যাত্রা করছো এটা হচ্ছে আদি বিন্দু। প্রত্যেকটা ভেক্টরেরই একটা কি থাকে? আদি বিন্দু থাকে। এই আদি বিন্দুর আরেক নাম হচ্ছে পাদবিন্দু। আদি বিন্দুর আরেক নাম কি? পাদবিন্দু, ঠিক আছে। আর এইটা মনে করো এক বিন্দু দেখেছো, এটাকে বলা হয় কি? শীর্ষবিন্দু। এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে যে কোনো একটা ভেক্টরে কি থাকে? একটা আদি বিন্দু থাকে, একটা শীর্ষ ভেক্টর থাকে, শীর্ষবিন্দু থাকে। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এরকম লিখি, উয়ে। এটা কি লিখি? এরকম উয়ে লিখি, ঠিক আছে। এটা কি? আদি বিন্দু, এটা কি? শীর্ষবিন্দু। এটা কিন্তু তুমি কোনো অক্ষর দ্বারা প্রকাশ করো, মনে করো এটাকে পি দ্বারা প্রকাশ করছো, এটাকে তুমি কি দ্বারা প্রকাশ করছো? পি দ্বারা প্রকাশ করছো। তাহলে পি এর মাথায় এক অক্ষর থাকলে সাধারণত আমরা কি তার আদি বিন্দু শীর্ষবিন্দু বুঝে নেই। এটা হচ্ছে প্রতীক, এটা হচ্ছে অরিজিনালটা, ও এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে প্রতীক। এখন এভাবে আমরা ভেক্টর প্রকাশ করি। তাহলে এখানে লেখো ভেক্টর রাশি, ভেক্টর রাশি, আর এই পাশে লেখো ভেক্টর রাশির মান। ভেক্টর রাশি, ভেক্টর রাশি মান। তাহলে ভেক্টর রাশি কি? এই এ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানটা কিরকম হবে? এরকম। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এ একটা ভেক্টর রাশি, তুমি এটাকে বলবা ভেক্টর রাশি মান। 3 নাম্বার, এটা হচ্ছে কি? আরেকটা ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি মান, ঠিক আছে। 4 নাম্বার, তুমি যদি একটা লেখাকে শুরু করে কি করতো, যেমন এ অক্ষরটাই লেখছো, এ অক্ষরটাকে তুমি কি করছো? বোল্ড করে দিছো। এটা কি করছো? বোল্ড করে দিছো। এটা যদি ভেক্টর হয় তাহলে এটা হবে কি? ভেক্টর রাশির মান।
ইন জেনারেল আমরা এই প্রক্রিয়াটাকে মেনটেন করি। এটাকে দুই ভেক্টর রাশি, এটাকে দুই ভেক্টর রাশির মান মোস্ট ইউজেবল। এটা বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। আমরা ভেক্টর রাশি লিখলে এভাবে লিখবো, এটা হচ্ছে তার মান। এরকম ভাবে মনে করো এই এ অক্ষর না বি অক্ষর, সি অক্ষর, ডি অক্ষর, বিভিন্ন অক্ষর দিয়ে আমরা এরকম ভেক্টরকে প্রকাশ করব, ঠিক আছে। আসো এরপর আসো কতিপয় ভেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা। কতিপয় ভেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা। কতিপয় ভেক্টর নিয়ে আমরা কি করব? বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসলে আমরা এখানে আলোচনা করব, এক নম্বরে আমি আলোচনা করব এটারও আমি কয়েকটা গুচ্ছে ভাগ করব। প্রথমে এক গুচ্ছ, পরে আরেক গুচ্ছ, পরে আরেক গুচ্ছ, তুলনামূলক আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে আলোচনা করব অবস্থান ভেক্টর কাকে বলে। কোন ভেক্টর? অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টর কাকে বলে? মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, যে ভেক্টর রাশি দিয়ে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর রাশি দিয়ে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টর বলা হয়। কি বলছি? মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? অবস্থান ভেক্টর বলা হয়। পরপর আমার সাথে, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। আচ্ছা, চিত্র দেখো কিরকম। এটা অবস্থান ভেক্টরের চিত্রটা কিরকম হবে? এই হচ্ছে তোমার একটা অক্ষ, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ থাকে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষের মধ্যে এই যে উ বিন্দুটা, এটা স্থানাঙ্ক কত? 0 0। আমি এটার ভিতরে এই রিজিয়নটা নিয়েছি, এই রিজিয়নে কোন বিন্দুর অবস্থান প্রকাশ করতে। তাহলে উ বিন্দুটা কি? মূল বিন্দু। এটাই হচ্ছে ভেক্টরের আদি বিন্দু। মনে করো ও বিন্দু থেকে সে কোথায় গেল? পি বিন্দুতে গেল। পি বিন্দুর স্থানাঙ্ক কত? একটু হিসাব করো, বসাও। এই বরাবর 5, এই বরাবর হচ্ছে কত? 10, আর এই বরাবর 5 10 15 20। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? x অক্ষ বরাবর গেছে কত? 10 ঘর, y অক্ষ বরাবর গেছে 20 ঘর। এই বিন্দুটাকে কি বলবো আমরা? ও বিন্দুটাকে বলবো আমরা আদি বিন্দু। এটা হচ্ছে আদি বিন্দু, আর এটা হচ্ছে কি? আমাদের শীর্ষ বিন্দু। তাই অবস্থান ভেক্টরের ক্ষেত্রে সবসময় আদি বিন্দু কি? মূল বিন্দু। এটা কি? শীর্ষ বিন্দু। ধরো এটাকে আমি কি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম? এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। অতএব তাই এই এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত? ওপি ভেক্টর। অবস্থান ভেক্টর প্রকাশ করলাম। এখন আসো সরণ ভেক্টর কাকে বলে? সরণ ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টরের পরিবর্তনকে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। আমরা গতিবিদ্যা অধ্যায়ে কি আছে? এখানে সরণ করব। সেই সরণ মানে হচ্ছে কি? সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরটা এটার মধ্যে মিলায় চিত্র আঁকো। এখানে চিত্র আঁকো। দেখো উটা মূল বিন্দু, 0 0 স্থানাঙ্ক। এখান থেকে সে কোথায় গেল? প্রথমে গেল এই পি বিন্দুতে। পরে কোথায় গেল? পি বিন্দু থেকে সে কোথায় আসলো? পরে
কিউ বিন্দুতে আসলো, কোথায় গেল, পি বিন্দুতে গেল, তারপরে কিউ বিন্দুতে আসলো। তাহলে এটা হচ্ছে কি, এই যে পার্থক্যটা, এই যে উপি ভেক্টর, তাহলে এটা কি ধরো, এটা হচ্ছে a1 ভেক্টর আর এটা হচ্ছে কি a2 ভেক্টর। তাহলে এই দুটার যে পার্থক্যটা, এটাকে বলা হবে তার সরণ ভেক্টর। অতএব আমরা যদি এখানে লিখি তাহলে কি হবে, ধরো এটা হচ্ছে ডেল এ, ঠিক আছে, ডেল এ ইজ ইকুয়াল টু কত আসবে, ডেল এ ইজ ইকুয়াল টু আসবে a1 মান কত। এখানে যদি তুমি এটা ত্রিভুজ, এটা পরে বুঝাবো, এখন খেয়াল করো এখানে আসতেছে কত, যেভাবে কিভাবে আসতেছে একটু পরে আমি যখন ত্রিভুজ সূত্র পড়াবো তখন তুমি বুঝবা এটা কিভাবে হয়েছে। বাট এখন শুধু খালি দেখে রাখো যে কিভাবে আমরা এই দুটার পরিবর্তনটা বের করে পার্থক্যটা বের করতেছি। a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ডেল এ, ঠিক আছে। তাহলে a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু কত, ডেল এ। তাহলে ডেল এ ইজ ইকুয়াল টু কত পাইছি, a1 প্লাস a2। তাহলে a2 ইজ ইকুয়াল টু কত হবে, ডেল এ মাইনাস a1, ডেল এ মাইনাস a1। তাহলে আমি যদি এটা লিখি তাহলে a2 ইজ ইকুয়াল টু a1 থেকে ডেল এ বাদ দিলে আমি কি পাবো, a2 এর মান পেয়ে যাবো। a2 থেকে a1 বাদ দিলে আমি কি পেয়ে যাবো, ডেল এ পেয়ে যাবো। এরকম দুটি ভেক্টরের পার্থক্য বের করে যেটা দ্বারা তাকে বলা হয় কি সরণ ভেক্টর। আসলে এখন আমরা সরণ ভেক্টর করে পেলাম। এই যে অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর, এটার উপর ভিত্তি করে আমি এখন তোমাদের দিব স্বাধীন ভেক্টর কাকে বলে। স্বাধীন ভেক্টর কাকে বলে, স্বাধীন ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের আদি বিন্দু নিজের ইচ্ছা মতো বসানো যায়, যে ভেক্টরের আদি বিন্দু ইচ্ছা মাফিক, আদি বিন্দু ইচ্ছা মাফিক বসানো যায় তাকে স্বাধীন ভেক্টর। যে ভেক্টর আদি বিন্দু ইচ্ছা মাফিক বসানো যায় তাকে স্বাধীন ভেক্টর বলা হয়। যে ভেক্টর আদি বিন্দু ইচ্ছা মাফিক বসানো যায় তাকে স্বাধীন ভেক্টর বলা হয়। তাইলে অবস্থান ভেক্টরের আদি বিন্দু কি তোমার নিজের ইচ্ছা মতো বসাইতে পারবা না, কারণ অবস্থান ভেক্টরের আদি বিন্দুটা সবসময় কি হবে, মূল বিন্দু হবে। এখন আসো তাহলে সীমাবদ্ধ ভেক্টর বা অধীন ভেক্টর কাকে বলে। সীমাবদ্ধ ভেক্টর বা অধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর বা অধীন ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের আদি বিন্দু নিজের ইচ্ছা মাফিক বসানো যায় না, আদি বিন্দু নিজের ইচ্ছা মাফিক বসানো যায় না তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। আচ্ছা, সরল ভেক্টরে তোমাদেরকে আমি ত্রিভুজ সূত্রটা দেখাইছি, ওইটা পরবর্তীতে আমি এবার এই লেকচারটা ভেক্টর নিয়ে আলোচনা করার পরে আমি তোমাদেরকে ত্রিভুজ সূত্র পড়াবো, তখন তোমাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে। ইচ্ছা মাফিক বসানো যায় না তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। একটা প্রশ্ন প্রায় পরীক্ষা আসে 2 নম্বরের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। দেখাও যে অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। তাহলে এই সংজ্ঞাটা যখন লিখবা, প্রথমেই তুমি লিখবা অবস্থান ভেক্টরের সংজ্ঞা। প্রথমে কি লিখবা, অবস্থান ভেক্টরের সংজ্ঞা লিখবা, ঠিক আছে। এরপর অবস্থান ভেক্টরের সংজ্ঞা লেখার পরই তুমি কি লিখবা, অবস্থান ভেক্টরের সংজ্ঞা লেখা তুমি লিখবা সীমাবদ্ধ ভেক্টরের সংজ্ঞা। লিখবা। তারপরে দুটাতে মিলায় লিখবা, মিক্সার লাস্টের লাইন লিখবা যেহেতু অবস্থান ভেক্টরের
অবস্থান ভেক্টরের আদি বিন্দু সুনির্দিষ্ট, তাই অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। তাই অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। যেহেতু অবস্থান ভেক্টরের আদি বিন্দু যেহেতু অবস্থান ভেক্টরের আদি বিন্দু সুনির্দিষ্ট, তাই অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। এভাবে নোট করে রাখবা, এগুলি পরীক্ষায় কাজে দিবে। এটা অনেক সময় অনেক কলেজে অনেক পরীক্ষাতে এটা আসে। তাই আমরা কি বলতে পারবো? অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। তাই আমরা কি বলতে পারবো? অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, আসো এর পরের টপিক নিয়ে আমরা আলোচনা করব। এটা গেল আমরা বিভিন্ন ভেক্টরের একটা গুচ্ছ আমরা আলোচনা করা শেষ হয়েছে, যেখানে আমি দেখাইছি বিভিন্ন ভেক্টরের মধ্যে তুলনামূলক আলোচনা। ঠিক আছে, এখন আরেকটা গুচ্ছ নিয়ে আমি আলোচনা করব। এই গুচ্ছ যখন আলোচনা করব, প্রথমে আমার একটা নদী আঁকতে হবে। ঠিক আছে, কি করতে হবে? একটা নদী আঁকতে হবে। সেই নদী নিয়ে আমরা কি করব? বিস্তারিত আলোচনা করব। ধরো এটা হচ্ছে কি আমার একটা নদী, এটা হচ্ছে কি আমার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত একটা নদী। ঠিক আছে, এটা হচ্ছে একটা নদী, বাড়ির পাশ দিয়ে প্রবাহিত একটা নদী। এই এখান দিয়ে অনেকগুলি নৌকা যাচ্ছে। এই যাচ্ছে একটা নৌকা, এই যাচ্ছে আমার আরেকটা নৌকা। ঠিক আছে, এই এখান দিয়ে যাচ্ছে আমার আরো একটা নৌকা। ঠিক আছে, এখান দিয়ে এই নৌকাগুলি যাচ্ছে। এখান দিয়ে মনে করো আমার আরো কিছু নৌকা আসতেছে। এখান দিয়ে কি করতেছে? আমার আরো কিছু নৌকা আসতেছে। ধরো এখানে তুমি আরো কিছু নৌকা রেখে দিয়েছো, এই নৌকাগুলির এটা হচ্ছে কি তার বইটা, এটা হচ্ছে এই নৌকার বইটা, এই নৌকাটা আসতেছে এইদিকে, এটা আসতেছে, এরা যাচ্ছে এইদিকে। এই নৌকাগুলি কি করতেছে? এরা যাইতেছে এইদিকে, যাচ্ছে এইদিকে। ঠিক আছে, এটা হচ্ছে এ নৌকা, এটা হচ্ছে কি বি নৌকা, এটা হচ্ছে সি নৌকা, আর এটা হচ্ছে পি নৌকা, এটা হচ্ছে কিউ নৌকা, এটা হচ্ছে আর নৌকা। খেয়াল করো, এ নৌকার বেগের মান কত? এ নৌকার বেগের মান, ধরো এই পি নৌকার বেগের মান হচ্ছে কত? 10। কিউ নৌকা 10 কিলোমিটার পার আওয়ার, তার মান 20 কিলোমিটার পার আওয়ার, আর তার নাম হচ্ছে কত? 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর এখানে তুমি খেয়াল করো, এই নৌকার মান কত? 10 কিলোমিটার পার আওয়ার, এটার মান কত? 10 কিলোমিটার পার আওয়ার, এটার মান হচ্ছে কত? 15 কিলোমিটার পার আওয়ার। নৌকাটা আসা যাওয়া করতেছে। ঠিক আছে, এখন আসো প্রথমে আমি আলোচনা করব সমান ভেক্টর কাকে বলে। সমান ভেক্টর কাকে বলে? সমজাতীয় দুটি ভেক্টর রাশির মান যদি সমজাতীয় দুটি ভেক্টর রাশির মান যদি সমান হয় এবং দিক যদি একই দিকে হয়, তখন তাকে বলা হয় সমান ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয়, সমজাতীয়
দুটি ভেক্টরের মান যদি সমান হয়, খেয়াল করো, সমজাতীয় দুটি ভেক্টরের সমজাতীয় দুটি ভেক্টরের সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয়, এবং দিক যদি একই দিকে হয়, সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক যদি একই দিকে হয়, তাহলে তাদেরকে সমান ভেক্টর বলা হয়। চিন্তা করে দেখো কোন দুইটা সমান, এ ভেক্টর আর বি ভেক্টর। ভেক্টরের জাত কি কি? যেমন মনে করো ব্যাগ ভেক্টর, বল ভেক্টর, ব্যাগ বল, তারপরে মনে করো সরল, তিনটা কি এক জাতীয়? মনে করো সবাই মানুষ, এরকম সবাই ভেক্টর। মানুষের মধ্যে তফাৎ আছে না? বেড়া বেডি আলাদা, দুজনেই তো মানুষ, কিন্তু তফাৎ তো আছে কিছু। আবার কি আসতেছে বেড়ান্তের মধ্যে কি বাঙালি বেড়া আফ্রিকান বেড়া কি একরকম নয়? অনেক কিছুতে মিল থাকবে, কিছু জায়গায় মিল থাকবে না। কোন জায়গায় মিল থাকবে, কোন জায়গায় মিল থাকবে না, এই জিনিসগুলো আমি এখানে সুন্দর করে তুলে ধরবো। যেমন দেখো এখানে কি দেওয়া আছে, ব্যাগ আর বল দুজনের ভেক্টর রাশি কিন্তু সমান না। এখানে তোমার সমান ভেক্টর হইতে হলে যাতে কি বলা হবে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর। উদাহরণ এ ভেক্টর এবং বি ভেক্টর, কারণ তাদের মান সমান, দিক একই দিকে যাচ্ছে, যা একই জন্য এ আর বি হচ্ছে কি সমান ভেক্টর। ঠিক আছে, এ এবং বি ভেক্টর হচ্ছে কি সমান ভেক্টর। ঠিক আছে, সমান ভেক্টরের পরপরই তোমার আসবে সদৃশ ভেক্টর। উদাহরণ এ এবং বি, খেয়াল করো সদৃশ ভেক্টর কি হতে হবে? জাত এক, এ ভেক্টর এবং সি ভেক্টর হচ্ছে সদৃশ ভেক্টর। জাত এক, দিক এক, মান কি তাদের জাত এক, এ ভেক্টর এবং সি ভেক্টরের মান ভিন্ন, এবং কি তাদের দিক একই আছে। সমজাতীয় দুটি ভেক্টর রাশি যদি একই দিকে গতিশীল হয়, তাহলে ভেক্টর দুটিকে সমজাতীয় দুটি ভেক্টর যদি একই দিকে গতিশীল হয়, তাহলে ভেক্টর দুটিকে কি বলা হয়? তাহলে ভেক্টর দুটিকে সদৃশ, তাহলে ভেক্টর দুটিকে সদৃশ ভেক্টর বলা হয়। এখানে কি মান সমান নয়, এখানে কি নয়, মান সমান নয়, দিক একই দিকে, জাত একই দিকে। ওখানে কি এই সমান ভেক্টরে কি ছিল? মান, দিক, জাত তিনটাই কি একই। এখানে কি হয়েছে? মান আর জাত কি একই, আর দিকটা কি এখানে ভিন্ন। মান এবং জাত এবং দিক একই, মান কি ভিন্ন। এখন আসো সমরেখা ভেক্টর কাকে বলে?
কোনো কিছু মিল নাই। মনে করো এখানে তোমার কি আছে, এই নৌকার মধ্যে একটা গুলোই আছে, এই গুলোই রেখা তুমি তাকে কি করতেছো, 10 নিউটন বলে টানতেছো, নৌকার কি করতেছো, 10 নিউটন বলে টানতেছো। শুধুমাত্র 2 বা ততোধিক ভেক্টর, 2 বা ততোধিক ভেক্টর রাশি যদি শুধুমাত্র ভেক্টর রাশি যদি একই দিকে গতিশীল হয়, একই দিকে গতিশীল হয়, তাহলে তাদেরকে সমরেখ ভেক্টর বলা হয়। তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর বলা হয়। ততোধিক ভেক্টর যদি কি করে শুধুমাত্র একই দিকে গতিশীল হয়, তাহলে তাদেরকে কি বলা হয়, সমরেখ ভেক্টর বলা হয়। তাহলে তাদেরকে কি বলা হয়, সমরেখ ভেক্টর বলা হয়। যদি ততোধিক ভেক্টর একই দিকে গতিশীল হয়, তাহলে তাদেরকে কি বলা হয়, সমরেখ ভেক্টর বলা হয়। তাহলে তাদেরকে কি ভেক্টর বলা হয়, সমরেখ ভেক্টর বলা হয়। সমরেখ ভেক্টর বলা হয়। এখন আসে সমতলীয় ভেক্টর। পরেরটা কি, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কাকে বলে? দুই বা ততোধিক ভেক্টর যদি কোনো তলে, মনে করো সবগুলি নৌকা কি যেতেছে, এই এ বি সি পি কিউ আর সবাই কি একই তলে অবস্থিত, তাহলে তারা সবাই হচ্ছে কি সমতলীয় ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি কোনো তলে অবস্থান করে, দুই বা ততোধিক, এখানে কোনো জাতমাত কিছু নেই, 2 বা ততোধিক ভেক্টর রাশি যদি কোনো তলে অবস্থান করে, তাহলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয়। ততোধিক ভেক্টর যদি কোনো তলে অবস্থান করে, তাহলে তাদেরকে কি বলা হয়, সমতলীয় ভেক্টর বলা হয়। দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি কোনো তলে অবস্থান করে, তাহলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয়। বুঝতে পারছো পার্থক্যটা কি? সমান ভেক্টরে সব সমান, মান সমান, দিক একই দিকে, জাত একই, তারা হচ্ছে সমান ভেক্টর। আর সদৃশ্য ভেক্টরে কি হবে, দুটা ভেক্টরের মান সমান কি থাকবে, জাত এক থাকবে, দিক একই থাকবে, সুতরাং মানটা ভিন্ন হবে। আর সমরেখ ভেক্টর কি, দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে গতিশীল হয়, তখন তাদেরকে বলা হবে সমরেখ ভেক্টর। কোনো কিছু নেই মানের। তাইলে এখানে তোমার সদৃশ্য ভেক্টরের উদাহরণ তোমার কি, এ ভেক্টর আর সি ভেক্টর, তারা কি সদৃশ্য, তারা হচ্ছে সদৃশ্য। আর সমরেখ ভেক্টরের মধ্যে তোমার কি আছে, এ এফ বি সি, তারা হচ্ছে কি সমরেখ ভেক্টর। ঠিক আছে, কি সমরেখ ভেক্টর কি আছে, এ ভেক্টর, এফ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তারা সবাই কি করতেছে, একই দিকে গতিশীল করতে, তারা হচ্ছে সমরেখ ভেক্টর। আর সমতলীয় ভেক্টর সবাই একই সমতলে অবস্থান করছে, কে ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, তারা সবাইকে একই সমতলে অবস্থান করতে, তারা হচ্ছে কি সমতলীয় ভেক্টর। এখন সমান ভেক্টরের পরে আছে কি বিপরীত ভেক্টর। সমান ভেক্টর পড়া শেষ, এখন তুমি পাবা কি সমান ভেক্টরের পরে তুমি লেখো বিপরীত ভেক্টর কাকে বলে। কি বিপরীত ভেক্টর কাকে বলে, লেখো খাতার মধ্যে আমি বলি। সমজাতীয় বিপরীত ভেক্টরের কি হবে, জাত সমান থাকবে। কি সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান এবং দিক যদি কি হয় বিপরীত দিকে হয়, দিক যদি কি হয় এই একই দিকের পরিবর্তে তোমার পরিবর্তন থাকে, যদি কোন দিকে হয়, দিক যদি বিপরীত দিকে হয়,
দিক যদি কোন দিকে হয়, বিপরীত দিকে হয়, তাইলে এখানে তোমার তাহলে তোমার এ ভেক্টরটা কি পাইলা, বিপরীত ভেক্টর কোনটা, এ ভেক্টর এবং কি এ বি ভেক্টর হচ্ছে কি তোমার বিপরীত ভেক্টর, তাই না? এ ভেক্টরের মান কত 10 কিলোমিটার পার আওয়ার, বি ভেক্টরের মান কত 10 কিলোমিটার পার আওয়ার। এ ভেক্টর যাইতেছে কোন দিকে, পূর্ব দিকে, বি ভেক্টর আসতেছে কোন দিকে, পশ্চিম দিকে। তাদের দিকটা কি ভিন্ন, মান সমান, যার এক দিক ভিন্ন, তাহলে তারা হচ্ছে কি বিপরীত ভেক্টর। ঠিক আছে, সমান দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক যদি বিপরীত দিকে হয় তাহলে তাদেরকে সমান ভেক্টর বলা হয়। উদাহরণ হচ্ছে কি বিপরীত ভেক্টর, তাদেরকে কি ভেক্টর বলা হয়, তাদেরকে বিপরীত ভেক্টর বলা হয়। তাদেরকে কি ভেক্টর বলা হবে, তাদেরকে বিপরীত ভেক্টর বলা হয়। উদাহরণ হচ্ছে কত, উদাহরণ হচ্ছে এ এবং কোনটা, এ ভেক্টর এবং বি ভেক্টর, এবং এদের কি হচ্ছে, এদের মান কি সমান, মান সমান, জাত সমান, দিক কি বিপরীত। এটা হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের অপর নাম হচ্ছে, বিপরীত ভেক্টরের অপর নাম হচ্ছে ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। বিপরীত ভেক্টরের অপর নাম হচ্ছে কি ঋণাত্মক ভেক্টর। বিপরীত ভেক্টরের অপর নাম হচ্ছে কি ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে, বিপরীত ভেক্টরের অপর নাম হচ্ছে ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে, বিপরীত ভেক্টরের অপর নাম হচ্ছে কি ঋণাত্মক ভেক্টর। বিপরীত ভেক্টরের অপর নাম হচ্ছে ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে, বিপরীত ভেক্টরের অপর নাম হচ্ছে কি ঋণাত্মক ভেক্টর। যেমন তুমি যদি একটা সিস্টেম নাও, যে সিস্টেমে শুধু কি আছে, দুটা ভেক্টর আছে, একটা আছে এ ভেক্টর, এটা কোন দিকে, তোমার যদি এমন কোনো সিস্টেম হয় যেখানে এগুলি কোনো কিছু নাই, ঠিক আছে, এগুলি কোনো কিছু নাই, শুধু খালি এই দুইটা সিস্টেমের মধ্যে দুইটা ব্যাগ আছে, কাটা এর ব্যাগ আর বি ব্যাগ, এই দুইটা ব্যাগ আছে, এরকম একটা ছোট সিস্টেম তুমি যদি কাজ করো, তাহলে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে এই সিস্টেমটার নাম দাও সিস্টেম 1। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত, বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত 10 কিলোমিটার পার আওয়ার, এটাও কত 10 কিলোমিটার পার আওয়ার। এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস বি ভেক্টর। একটারে প্লাস বলে আরেকটা মাইনাস ধরতে হবে, একটারে মাইনাস বলে আরেকটারে কি ধরতে হবে, প্লাস ধরতে হবে। এভাবে আমরা কি পাবো, বিপরীত ভেক্টরকে বের করে নিতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারবো, বিপরীত ভেক্টর বের করে নিতে পারবো। বিপরীত ভেক্টর কিন্তু আমার বারে কাজে লাগবে, আমি যখন ভেক্টরে বিয়োগ করবো তখন বারবার বিপরীত ভেক্টর লাগবে। অর্থাৎ তুমি যদি শুনো, এই কথাগুলি মাথায় রাখবা, তোমার যখন কোনোদিন ম্যাপ নিবা, এই ম্যাপের উপরে সবসময় নর্থ, নিচে সাউথ, নর্থের ডান পাশে সবসময় ইস্ট, বাম পাশে সবসময় ওয়েস্ট, বাম পাশে সবসময় কি ওয়েস্ট। তাইলে তুমি যদি এই পূর্ব দিক বরাবর ব্যাগকে তুমি যদি সবসময় 10 ধরে করো, তাহলে পশ্চিম দিকে যদি কোনো ব্যাগ আসে তাহলে অবশ্যই কি হবে, মাইনাস হবে। এটাই হচ্ছে বিপরীত ভেক্টর। এখন আসুন বিসদৃশ্য ভেক্টর কাকে বলে, বিসদৃশ্য ভেক্টর কাকে বলে, বিসদৃশ্য ভেক্টর কাকে বলে, বিসদৃশ্য ভেক্টর, বিসদৃশ্য ভেক্টর, বিসদৃশ্য ভেক্টর কাকে বলে। সমজাতীয় দুটি ভেক্টর রাশি যদি বিপরীত দিকে গতিশীল হয়, সমজাতীয় দুটি ভেক্টর যদি কোন দিকে, বিপরীত দিকে গতিশীল হয়, কোন দিকে, বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে ভেক্টর দুটিকে কি বলা হবে, বিসদৃশ্য ভেক্টর বলা হয়। তাইলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত 10 কিলোমিটার পার আওয়ার, বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত 30 কিলোমিটার, আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত 30 কিলোমিটার পার আওয়ার। এ ভেক্টর এবং এই এ ভেক্টর এবং কি এই আর ভেক্টর হচ্ছে কোন দিকে, বিসদৃশ্য ভেক্টর, বিসদৃশ্য, বিসদৃশ্য হচ্ছে বিসদৃশ্য ভেক্টর, বিসদৃশ্য ভেক্টর। কোন ভেক্টর, এ ভেক্টর এবং আর ভেক্টর হচ্ছে কি বিসদৃশ্য ভেক্টর, আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, সি ভেক্টরের যেটা হচ্ছে কি
এই নদীতে পানি প্রবাহিত হইতেছে, একটা নৌকা যাইতেছে কত 10 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে, আরেকটা নৌকা আসতেছে কত 30 কিলোমিটার পার আওয়ার বেগে, 30 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে। তাহলে এই দুটা হচ্ছে কি তাদের জাত একই, দুজনে এদের মানবিক দিক অভিন্ন, জন্য তারা হচ্ছে কি বিসদৃশ্য ভেক্টর। মানে আরেকটা গুচ্ছ আলোচনা করা শেষ, ভেক্টরের কি আরেকটা গুচ্ছ আলোচনা করা শেষ। এখন আমরা শূন্য থেকে শুরু করি। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে? ঠিক আছে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে? এই যে দুটা বিপরীত ভেক্টর নিয়ে কাজ করতে, এখানে কি ছিল পি ভেক্টর ছিল, আর একটা নৌকা ছিল কত, এখানে আমার পি, তাই না? এখানে আমার একটা নৌকা ছিল কত পি, পি এর মান কত ছিল? এর মান ছিল 10 কিলোমিটার/আওয়ার। এর ভেক্টরের মান 10 কিলোমিটার, বি ভেক্টরের মান 10 কিলোমিটার। তাহলে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আমরা কি লিখবো? এই দুটাকে যদি যোগ করো তাহলে কি বেরোচ্ছে? এটা যদি +10 ধরো তাহলে এটা কত হবে? -10। তাহলে এটা কি হইতেছে? এই প্লাস আর মাইনাস যোগ করলে কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ওই রকম সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরের যোগফলটাই হচ্ছে কি শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য হয়, মান শূন্য হয় তাকে শূন্য ভেক্টর, তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়। যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়। নাল ভেক্টরের আদি বিন্দু এবং নাল ভেক্টরের আদি বিন্দু এবং শীর্ষবিন্দু, আদি বিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত। নাল ভেক্টরের কি আদি বিন্দু এবং শীর্ষবিন্দু কোন বিন্দুতে অবস্থিত? একই বিন্দুতে অবস্থিত। ঠিক আছে, এটা মেডিকেল রিলেশন টেস্টে আসছিল। নাল ভেক্টরের আদি বিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত, এটা সত্য না মিথ্যা? এরকম কথা হচ্ছে স্যার শূন্যের তো কোনো দিক নেই, শূন্যের দিক নেই এটা আমরাও জানি, তুমিও জানো, কিন্তু কাহিনী হচ্ছে কি এখানে মানে গাণিতিক হিসাবের জন্য যখন তুমি সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর যোগ করো, ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দুটি ভেক্টরের যোগফল একটা ভেক্টর রাশি, বিয়োগফল আরেকটা ভেক্টর রাশি। গুণ ভেক্টর হতে পারে, স্কেলার হতে পারে, এগুলো ভেক্টরের বৈশিষ্ট্য। তাহলে যোগফল যেহেতু ভেক্টর রাশি, তাহলে যদি পজিটিভ বা নেগেটিভ ভেক্টর যোগ করার পরে যে শূন্যটা আসবে এটা কি হবে? তার শূন্য ভেক্টরটা জাস্ট হিসাবের সুবিধার জন্য, প্র্যাকটিক্যালি এটা অস্তিত্ব তেমন একটা বিষয় নেই, একই বিন্দুতে অবস্থিত। শূন্যর পরে আসো একক ভেক্টর, আচ্ছা শূন্য ভেক্টর পরে আরেকটা ভেক্টর থাকে, এখন হলো সঠিক ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টর রাশির মান শূন্য হয় না, তাকে সঠিক ভেক্টর বলা হয়। যে ভেক্টর রাশির মান কি হয় না? শূন্য হয় না, তাকে কি বলা হয়? সঠিক ভেক্টর বলা হয়। ঠিক আছে, যে ভেক্টর রাশির মান শূন্য হয় না তাকে কি বলা হয়? সঠিক ভেক্টর বলা হয়। আসল নাল ভেক্টর গুলো শূন্য, সঠিক ভেক্টর গুলো এখন আমরা পড়াবো। একক ভেক্টর কাকে বলা হয়? এটা ইম্পর্টেন্ট, বারবার বিভিন্ন জায়গায় অন্য রাশিমালা পড়তে গেলেও কাজে লাগে, পরীক্ষায় আসে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় পড়তে গেলেও কাজে লাগে এবং পরীক্ষায় আসে। একক ভেক্টর কাকে বলে?
একক ভেক্টর, যে ভেক্টর রাশির মান, যে ভেক্টর রাশির মান এক একক থাকে, যে ভেক্টর রাশির মান এক একক থাকে তাকে একক ভেক্টর বলা হয়। ধরি একটি ভেক্টর রাশির মান হচ্ছে এক, ওই ভেক্টর রাশির মান এক, যার একক ভেক্টর এটা, তাহলে এই একক ভেক্টর, তাহলে তার একক ভেক্টর এটা না দিয়ে আমি এ দিব, কারণ এটা নিয়ে পরবর্তীতে জানা লাগে। যার একক ভেক্টর হচ্ছে এল, তাহলে একক ভেক্টর এই এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইজ ইকুয়াল টু কত, ভেক্টর রাশি ইজ ইকুয়াল টু কি, ভেক্টর রাশি ডিভাইডেড বাই কি, ভেক্টর রাশির মান। অর্থাৎ কোন একটা তুমি আরেকটা রাশি কি পাইছো, এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত, একক ভেক্টর ইনটু কি, এ ভেক্টরের মান। কোন একটা ভেক্টরের মান কি তার একক ভেক্টর দিয়ে গুণ দিলে ওই ভেক্টরটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে যে ভেক্টর সমান শূন্য হয় না, যে ভেক্টর সমান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। একক ভেক্টরের সমান এটা হচ্ছে একক ভেক্টর নিয়ে আলোচনা। এখন আসো, এখানে একটা কথা আছে, ব্যাখ্যা বিস্তারিত। যে কোনো ভেক্টরের দিক এবং যে কোনো ভেক্টর রাশির দিক এবং তার একক ভেক্টরের দিক একই দিকে হয়। এটা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল, যে একক ভেক্টরের দিক এবং যে কোনো একটা ভেক্টর রাশির দিক একই দিকে হয়। এটা অনেকেই করতে পারে না। এটার সাথে অনেকেই করে যে ক্রস গুণনের আরেকটা একক ভেক্টর আছে, যে ওইটাকে আমি ইটা দিয়ে প্রকাশ করবো, এটা হলো এটা মিলাই ফেলি, ওইটার দিক লম্ব দিকে না। এই ভেক্টর রাশির দিক, এই ভেক্টর রাশির দিক এবং এই একক ভেক্টর দিক একই দিকে হয়। ঠিক আছে, আচ্ছা। এখন আসলে আরেকটা কথা আছে এখানে, ব্যাখ্যাতে কি বলছে? ব্যাখ্যাতে বলছে মান শূন্য নয় এমন ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে, মান শূন্য নয় এমন ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আমরা বুঝেছি মান শূন্য নয় কেন বলছে, এটা ক্যালকুলেটর ব্যবহার করে দেখুন। শূন্যকে শূন্য দিয়ে ভাগ তো ম্যাথমেটিক্যাল এরর হয়, কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা যাবে না, এই জন্য নাল ভেক্টরের মান বের করা যায় না। উইদাউট নাল ভেক্টর, অন্য ভেক্টরের ক্ষেত্রে কোনো একটা ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে আমরা যা পাবো তাই হচ্ছে কি তার একক ভেক্টর। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে, বহুত অঙ্কে বারবার আমাকে কি করতে হবে, একক ভেক্টর বের করতে হবে। যখন বের করবো তখন দেখবো এটা কি এটা লাগে। ঠিক আছে, এটা গেল আমার ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর পড়ানো শেষ। এখন আসলে পড়াবো তোমাদেরকে আর দুই ভেক্টর বাকি হচ্ছে, আলোচনা করলে এই টপিকটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিপ্লতিক বা ব্যতিহার ভেক্টর কাকে বলে? ঠিক আছে, বিপ্লতিক বা ব্যতিহার ভেক্টর কাকে বলে? ঠিক আছে, লেখা এখানে বিপ্লতিক বা ব্যতিহার ভেক্টর কাকে বলে? ঠিক আছে, কি বিপ্লতিক বা ব্যতিহার ভেক্টর কাকে বলে? বিপ্লতিক বা ব্যতিহার ভেক্টর
এই বিপ্রতি ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, যেমন দেখো তুমি এ ভেক্টর ইজ ইকুয়াল টু x ইকুয়াল টু 5i, তাহলে বি ভেক্টর ইজ ইকুয়াল টু তুমি কি লিখবা 1/5i। এমন হলে ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পর বিপ্রতীক ভেক্টর। ভেক্টর এ এবং ভেক্টর বি কি পরস্পর বিপ্রতীক ভেক্টর। যদি দুটি ভেক্টর রাশির একটির সহগ, যদি দুটি ভেক্টর রাশির একটার সহগ অপরটার উল্টো হয়, যদি দুটি ভেক্টর রাশির একটার সহগ অপরটার উল্টো হয়, তাহলে ভেক্টর রাশি দুটিকে পরস্পরের বিপরীত ভেক্টর বলা হয়। যদি ভেক্টর রাশির একটা সহগ অপরটার উল্টা হয়, তাহলে ভেক্টর দুটিকে পরস্পরের বিপরীত ভেক্টর বলা হয়। এরপরে আরো ছোট ছোট দুটা ভেক্টর নতুন বইয়ে অ্যাড করছে। পোলার ভেক্টর কাকে বলে? ঠিক আছে, পোলার ভেক্টর কাকে বলে? ঘূর্ণনের সাথে জড়িত নয়। আমাদের ফিজিক্সে কিন্তু তৃতীয় চ্যাপ্টার যেটা গতিবিদ্যা, সেখানে তুমি গেলে দেখবা যে প্রথম অংশ রৈখিক গতি, দ্বিতীয় অংশ কৌণিক গতি। নিউটনীয় বলবিদ্যায় প্রথম অংশ রৈখিক গতি, দ্বিতীয় অংশ কৌণিক গতি। কৌণিক গতি মানে কি? ঘূর্ণন। সো এটাই বলছে ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয় এমন ভেক্টরকে পোলার ভেক্টর বলা হয়। ঘূর্ণনের সঙ্গে জড়িত নয় এমন ভেক্টর রাশিকে পোলার ভেক্টর বলা হয়। ঘূর্ণনের সঙ্গে জড়িত নয় এমন ভেক্টর রাশিকে কি বলা হয়? পোলার ভেক্টর বলা হয়। এরপর আরেকটা আসে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর কাকে বলে? ঘূর্ণনের সঙ্গে জড়িত এমন ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলা হয়। ঘূর্ণন গতির ক্ষেত্রে ভেক্টর রাশি পাওয়া যায়। আমরা যখন একই জায়গাগুলো কেন্দ্রমুখী বল করাবো, কৌণিক বল করাবো, তখন দেখবো ওখানে ভেক্টর থাকবে। ওগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। বিভিন্ন ভেক্টর নিয়ে আলোচনা, এটা হচ্ছে আমার একটা ক্লাস, যে ক্লাসটার মধ্যে আমি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। নেক্সট ক্লাস যদি কেউ করতে চাও, তাহলে তোমাদের আগামী ক্লাসটা হবে ভেক্টর রাশির যোগ। শুধু ভেক্টর রাশির যোগ নিয়ে আলোচনা করবে আগামী ক্লাস। এরপরে ক্লাস হবে ভেক্টর রাশির বিয়োগ। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায়। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।